গল্পের শুরুতে আমাদের আলরা বেবি স্কুল ফর গার্লসে পড়া মারিয়ামের গল্প দেখানো হয়। মারিয়াম খুব সাধারণ আর লক্ষ্মী প্রকৃতির একটা মেয়ে, কিন্তু কার উপর রাগ হলে সে মুখের উপর সত্যি কথা বলতে একদম ভয় পায় না। মারিয়ামের স্কুলটি নামি দামি স্কুলগুলোর মধ্যে একটি ছিল। একদিন এই স্কুলে কিছু মেয়ে মারিয়ামকে খুব বাজেভাবে মারধর করে নিচে ফেলে দেয়। মারিয়াম অজ্ঞান হয়ে গেলে তারা তাকে ওভাবেই ফেলে রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ মারিয়ামকে মারধর করা মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো মেয়ে সত্যি কথা বলছিল না। এমনকি নিজেদের কৃতকর্মের জন্য তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনাও ছিল না। উল্টো তারা পুলিশকে বলে যে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। সিনটি এখানেই কাট হয় আর আমরা 2 সপ্তাহ আগের ঘটনা দেখতে পাই। মারিয়াম স্কুল যাওয়ার জন্য বাসে উঠে আর তার প্রিয় বন্ধু দিনার পাশে বসে। আসলে দিনাই ছিল মারিয়ামের একমাত্র বন্ধু। বাসের পেছনের সিটে আমরা স্কুলের 2 জনপ্রিয় মেয়েকে দেখতে পাই, যাদের একজনের নাম লিয়ান। লিয়ান তাদের গ্রুপের লিডার আর স্কুলের সবাই তাকে জমের মতো ভয় পায়। আসলে লিয়ানের বাবা একজন খুব প্রভাবশালী ব্যক্তি, যার ক্ষমতা অনেক বেশি। এমনকি স্কুলের প্রিন্সিপালও তাকে ভয় পায়। এই কারণে লিয়ান কোনোদিনও কোনো বিপদে পড়ে না। বাসে লিয়ান মারিয়ামকে বোকা বলে রাখছিল আর তার শারীরিক গঠন নিয়ে বিদ্রুপ করতে থাকে, কিন্তু মারিয়াম তাকে পাত্তাই দিচ্ছিল না আর চুপচাপ দিনার সাথে কথা বলতে থাকে। লিয়ানের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে সে লুকিয়ে এক ছেলের সাথে বন্ধুত্ব করেছে, যে পরে তার বয়ফ্রেন্ড হয়। তবে লিয়ানের মা বাবা এই ব্যাপারে কিছুই জানে না। লিয়ান তার বন্ধু রানিয়াকে জানায় যে আজ সে তার বয়ফ্রেন্ড লিথের সাথে দেখা করতে যাবে, তাই পরের স্টপেজ এলেই সে বাস থেকে পালিয়ে যাবে। পরের স্টপেজ আসতেই লিয়ান ইচ্ছে করে দিনার উপর চা ফেলে দেয়। সবার নজর দিনার দিকে গেলে সেই সুযোগে লিয়ান বাস থেকে নেমে পালিয়ে যায়। মারিয়াম তাকে পালাতে দেখে ফেললো, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না সে। স্কুলে পৌঁছে দিনা তার শার্টের দাগ ধোয়ার চেষ্টা করে, কিন্তু দাগটা উঠছিলই না। উল্টো লিয়ান, রানিয়া আর তাদের দলের অন্য এক বন্ধু তাকে সবসময় উত্ত্যক্ত করত। এরপর আমরা লিয়ানকে একটা ওয়াশরুমে দেখি, যেখানে সে পোশাক বদলে একটা রেস্টুরেন্টে গিয়ে লিথের সাথে দেখা করে। এখান থেকে জানা যায় যে তারা বেশ কয়েক মাস ধরে ফেসবুকে কথা বলছিল এবং আজই প্রথম একে অপরের সাথে সরাসরি দেখা করেছে। লিয়ান খুব ভয় পেয়েছিল, কারণ সে চায় না কেউ তাকে লিথের সাথে দেখে ফেলুক। এদিকে স্কুলের মিস আবির নৌফ নামের এক নতুন মেয়েকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। নৌফের চালচলন আর সাজগোজ সবার থেকে একদম আলাদা হওয়ায় সে সহজে সবার নজরে পড়ে যায়। স্কুল শেষে বাড়ি ফেরার পথে লিয়ান খুব সাবধানে বাসে উঠে পড়ে আর রানিয়াকে তার ডেটের সব গল্প বলতে শুরু করে। লিয়ান জানায় যে আগামী বুধবার সে আবারও লিথের সাথে দেখা করতে যাবে। রাতের বেলা আমরা মারিয়াম আর তার পরিবারকে একসাথে ডিনার করতে দেখি। মারিয়ামের বাবা বেশ সহজ স্বভাবের হলেও তার মা কিন্তু অনেক কড়া মেজাজের ছিল। তবে তার মা বাবা মারিয়াম আর তার ছোট ভাইকে অনেক ভালোবাসেন। ডিনারের পর মারিয়াম তার বয়ফ্রেন্ড ইয়াজানের সাথে কথা বলে। তারা প্রায় 2 সপ্তাহ ধরে একে অপরকে ডেট করছিল, কিন্তু মারিয়াম ব্যস্ত থাকায় তারা খুব একটা কথা বলার সুযোগ পেত না। মারিয়ামের মনে মনে খারাপ লাগছিল, কারণ সে তার বন্ধু দিনাকেও সম্পর্কের কথা জানায়নি। কথার মাঝে ইয়াজান মজা করে মারিয়ামকে বোকা বলে ডাকে। এটা শুনে মারিয়াম প্রচন্ড রেগে যায়, কারণ স্কুলের ওই বাজে মেয়েগুলো তাকে এই নামেই ডাকে আর এই কথা বলেই তাকে সবসময় বুলি করে। পরদিন জিম ক্লাসে সব মেয়েরা বাস্কেটবল খেলছিল। মারিয়াম আর লিয়ান একই টিমে পড়ে, কিন্তু লিয়ান মারিয়ামের সাথে খুব খারাপ ব্যবহার করছিল আর তাকে বল পাস করতে মানা করে দেয়। জিম টিচার লিয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিয়ান উল্টো আরো রেগে যায় আর রাগের মাথায় মারিয়ামের দিকে জোরে বল ছুড়ে মারে। টিচার লিয়ানকে বকা দিল, সে মারিয়ামকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করে না। আশ্চর্যের বিষয় হলো লিয়ান সবার সাথে এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও তাকে কোনো কঠিন শাস্তি দেওয়া হয় না, বরং তাকে শুধু একপাশে বসিয়ে রাখা হয়। এরপর মেয়েরা যখন চেঞ্জিং রুমে পোশাক বদলাচ্ছিল, তখন লিয়ান লক্ষ্য করে যে মারিয়াম তার দিকে তাকিয়ে আছে। লিয়ান তখন রাগে ইচ্ছে করে মারিয়ামের গায়ে ধাক্কা দেয় আর সবার সামনে উল্টো মারিয়ামের উপর দোষ চাপিয়ে বলে যে মারিয়ামই তার সাথে অভদ্রতা করছে। নূফ আগে থেকে সব ঘটনা দেখছিল যে লিয়ান জানি না বোঝে এটা করেছে, কিন্তু সে তখন কাউকে কিছু বলে না। লিয়ানের সাজানো নাটকের কারণে বাকি সবার মনে হতে থাকে যে দোষটা হয়তো মারিয়ামই করেছে। সবাই মারিয়ামকে সাইকো বলে খেপাতে শুরু করে, অথচ মারিয়ামের এখানে কোনো দোষই ছিল না। এই ঘটনায় মারিয়াম প্রচন্ড ভেঙে পড়ে আর মনে মনে লিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর দিনা মারিয়ামকে জানায় যে লিয়ান আবার স্কুল থেকে পালিয়ে লিথের সাথে দেখা করতে যাবে। এটা শুনে মারিয়াম সোজা প্রিন্সিপালের কাছে যায় আর লিয়ানের পালানোর পরিকল্পনার কথা তাকে বলে দেয়। এর পরপরই লিয়ানকে প্রিন্সিপালের অফিসে ডেকে পাঠানো হয়। প্রিন্সিপাল তাকে খুব বকাঝকা করে আর তাকে বলে যে অন্য কেউ যদি এই কাজ করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো, কিন্তু প্রিন্সিপাল লিয়ানকে শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। মিস আবির যখন জানতে পারে যে লিয়ানকে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে, তখন সে খুব অবাক হয়। সে প্রিন্সিপালের কাছে এর কারণ জানতে চাইলে প্রিন্সিপাল পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে সে লিয়ানের প্রভাবশালী বাবাকে চটাতে চান না। এদিকে লিয়ান আর তাদের তৃতীয় বন্ধু রোকাইয়া নিশ্চিত ছিল যে তাদের বাসারই কেউ একজন প্রিন্সিপালের কাছে নালিশ করেছে। লিয়ান স্কুলের এক সাফাই কর্মী মহিলাকে ব্ল্যাকমেইল করে বলে যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কে আমার নামে কমপ্লেন করেছে।
স্কুল শেষ হওয়ার পর ওই 3 মেয়ে জানতে পারে যে মারিয়ামই প্রিন্সিপালের কাছে সবকিছু বলে দিয়েছে। প্রতিশোধ নিতে তারা কৌশলে মারিয়ামকে স্কুলের পেছনে নির্জন জায়গায় ডেকে পাঠায় আর তাকে খুব নিষ্ঠুর ভাবে মারতে শুরু করে। মারিয়াম আর্তনাদ করে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। সবশেষে লিয়ান তাকে এমন জোরে এক ধাক্কা দেয় যে মারিয়ামের মাথা সজোরে রাস্তার উপর আছড়ে পড়ে। সে সেখানে অজ্ঞান হয়ে যায়। ভয় ওই 3 মেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নৌফ মারিয়ামকে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে। তখন আমরা দেখতে পাই যে পুলিশ এই মেয়েগুলোকে জেরা করছে যারা বুলিং করত, ঠিক যেমনটা আমরা শুরুতে দেখেছিলাম। সব মেয়েরাই সাফ জানিয়ে দেয় যে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নৌফ ওই মেয়েদের হাতে মরিয়মকে মার খেতে দেখেছিল, কিন্তু তখনই রানিয়া তাকে ধরে ফেলে আর তাকে শাসিয়ে বলে যে এই ব্যাপারে সেজন্য মুখ না খোলে তাহলে তার সাথে খুব খারাপ কিছু হবে। এই বয়ে পুলিশ অফিসার যখন নৌফকে জিজ্ঞাসাবাদ করে তখন সে তাদেরকে কিছুই বলে না। বেশ কয়েকদিন পর মরিয়মের জ্ঞান ফিরলে স্কুলে একটা মিটিং ডাকা হয় যাতে দোষীদের খুঁজে বের করা যায়। সবাই মরিয়মকে সত্যিটা বলতে উৎসাহ দেয়, কিন্তু সে তখন ভীষণ আতঙ্কে ছিল। মরিয়ম সবাইকে জানায় যে তার ঠিক মনে নেই যে কারা তাকে মেরেছিল। এটা শুনে প্রিন্সিপাল হাফ ছেড়ে বাঁচে, কারণ এবারকার মতো স্কুল বড় কোনো ঝামেলা থেকে বেঁচে গেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার সব ছাত্রীদের উদ্দেশ্যে বলে যে যারা মরিয়মের সাথে এই কাজ করেছে তারা যেন নিজে থেকেই তা স্বীকার করে নেয়। এটা শুনে লিয়ান উঠে দাঁড়ায় আর বলে যে সে মরিয়মকে ধাক্কা দিয়েছিল, তবে সে তখন সবাইকে একটা মন গড়া কারণ দেখায়। সবার উদ্দেশ্যে বলে যে মরিয়ম তাকে বাজেভাবে স্পর্শ করেছিল আর তাই আত্মরক্ষার জন্য সে তাকে ধাক্কা দিতে বাধ্য হয়েছে। বাকি সব মেয়েরাও লিয়ানের এই মিথ্যে কথায় সায় দিতে শুরু করে। সবাই লিয়ানকে বিশ্বাস করলো মরিয়মের কথা কেউ কানেই নিচ্ছিল না। নৌফ সবটা জানতো, তাই মরিয়মের অবস্থা দেখে তার খুব খারাপ লাগছিল। উল্টো লিয়ানকে স্রেফ একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় আর মরিয়মকে উল্টো 2 সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়। এমনকি মরিয়মের নিজের মা বাবাও তাকে বিশ্বাস করছিল না। তারা ভাবছিল যে সব দোষ হয়তো তাদের মেয়েরই। বেচারা মরিয়ম, সে আহত হলো আবার সবার কাছ থেকে অপমানিত হয়েছে, কিন্তু কেউ তাকে বিশ্বাসই করছে না। যারা কিনা আসল কালপ্রিট সবাই তাদের পক্ষ নিয়েই কথা বলছে। এই সবকিছু দেখে মরিয়ম একদম ভেঙে যায়। লিয়ানের উপর তার তখন এতটাই জেদ চেপে যায় যে সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে। আচ্ছা, আপনার স্কুল লাইফেও কি এমন কোনো বোলিং এর এক্সপেরিয়েন্স আছে? যদি থেকে থাকে তাহলে আপনি কোন দলে ছিলেন, মরিয়মের নাকি লিয়ানের নাকি নৌফের মতো এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনা সবকিছু দেখতো কিন্তু প্রতিবাদ করার মতো সেই কলিজাটা ছিল না? তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, পরের 2 সপ্তাহ মারিয়ামকে কাউন্সেলিং বা ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। সেখানে সে তার অন্য সব শত্রুদের কথা ভুলে শুধু লিয়ানের ব্যাপারেই কথা বলছিল। এদিকে দিনাও এখন আর মরিয়মের মেসেজের কোনো রিপ্লাই দেয় না, তাকে পুরোপুরি ইগনোর করতে শুরু করে সে। আর স্কুলে লিয়ান আর তার গ্রুপ এমন ভাবে দাপিয়ে বেড়াতে থাকে যেন পুরো স্কুলটাই ওদের রাজত্ব। লিয়ানদের মনে একটুও ভয় ছিল না যে মরিয়ম সব ফাঁস করে দিতে পারে। আসলে তাদের ধারণা ছিল যে মরিয়ম যদি কিছু বলেও তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না। এরপর সবাইকে জানানো হয় যে ন্যাশনাল ফুটবল টিমে নাম লেখানোর সুযোগ এসেছে, কিন্তু স্কুল থেকে মাত্র 2 জনকে বাছাই করা হবে। লিয়ান আর রানিয়া বাকিদের সুযোগই দিতে চায় না। তারা দাবি করে যে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো কেউ নেই। এই কথা শুনে তাদের তৃতীয় বন্ধু রোকায়ার মনে খুব আঘাত লাগে, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলে না। তবে এই বিষয়টি ধীরে ধীরে তাদের 3 বন্ধুর সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াচ্ছিল। এদিকে মরিয়ম স্কুলে ফিরে দিনের সাথে দেখা করে। দিনা তাকে জানায় যে সে ইয়াজান আর মরিয়মের সম্পর্কের কথা জেনে গেছে আর এই কারণে সে মরিয়মের উপর ভীষণ রেগে আছে। দিনা তাকে আরো বলে যে আমি সেদিন ওয়াশরুমে ছিলাম না ঠিকই, কিন্তু লিয়ানের কথাটাই আমার কাছে সত্যি মনে হচ্ছে যে তুমি হয়তো তাকে খারাপভাবে স্পর্শ করেছিলে আর সেজন্য সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। লিয়ানের চালের কারণে মরিয়ম তার একমাত্র প্রিয় বন্ধুকেও হারিয়েছে। ক্লাসে ঢোকার পর মরিয়মকে আবারও হেনস্থা করা হয়। অতিষ্ঠ হেসে ওয়াশরুমে যায় আর লিয়ানের পুরো গ্রুপটাকে শেষ করে দেওয়ার জন্য নিজের প্রথম চালটা চালে। মরিয়ম শুরুতে স্কুলের ফায়ার অ্যালার্ম ভেঙে দেয়। সাইরেন শুনে স্কুলের সবাই আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ে আসে। ভিড়ের সুযোগে মরিয়ম লিয়ানের ফোনটা চুরি করে নেয়। এরপর সোজা অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সে লিয়ানের ফোন থেকে এমন কিছু ভয়েস মেসেজ বাজিয়ে দেয় যেখানে লিয়ান আর তার বন্ধুরা মিস আমিরাকে যাচ্ছে তাই গালিগালাজ করছিল আর বিদ্রুপ করছিল। স্কুলের সবাই সে রেকর্ড শুনে ফেলে। এরপর মিস আমিরা ওই 3 জনকে নিজের অফিসে ডেকে পাঠায়। তার অনেক অজুহাত দেওয়ার চেষ্টা করলেও মিস আমিরা তাদের কোনো কথাই শোনে না। শাস্তি হিসেবে তাদের পুরো স্কুল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের যে কোনো খেলায় অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়, যার মানে তাদের ন্যাশনাল ফুটবল টিমে খেলার স্বপ্ন ওখানেই শেষ। পরের দিনে দেখা যায় লিয়ানরা স্কুলের সাফাই কর্মীদের ইউনিফর্ম পরে মাঠ পরিষ্কার করছে আর স্কুলের বাকি মেয়েরা তাদের দেখে হাসাহাসি করছে। দূরে একটা বেঞ্চে বসে মরিয়ম তৃপ্তির হাসি হাসছিল, কারণ তার প্রথম চালটা একদম ঠিকঠাক কাজে লেগেছে। ঠিক এই সময়
নৌফ মারিয়ামের কাছে আসে। নৌফ মারিয়ামের কাছে এসে সরাসরি বলে যে সে জানে যে এসব মারিয়ামই করেছে, তবে নৌফ তাকে কথা দেয় যে সে কাউকে কিছু জানাবে না, শুধু মরিয়মকে সাবধান থাকতে হবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নৌফ আসলে আগের স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল, কারণ সে স্কুলের ডেটাবেস হ্যাক করে পরীক্ষার প্রশ্ন চুরি করেছিল। সে মরিয়মকে বুঝিয়ে বলে যে সে আর নতুন কোনো ঝামেলায় জড়াতে চায় না, যাতে তাকে আবার স্কুল ছাড়তে হয়। এর জন্য সে সেদিন বাথরুমে মরিয়মের পুরো ঘটনা দেখেও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি, আর সে পুলিশকে সত্যি কথাও বলেনি। এদিকে লিয়ান তো দমবার পাত্রী ছিল না। মিস আমিরা মানা করা সত্ত্বেও সে জোর করে ফুটবল ম্যাচে অংশ নেয়। প্রিন্সিপালের প্রশ্রয় থাকায় মিস আমিরা তাকে কিছু বলতে পারে না। খেলার মাঠেই মরিয়ম ইচ্ছে করে লিয়ানকে বল দিয়ে আঘাত করে, যা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে টিচার এসে তাদের থামায়। এরপর রানিয়া লিয়ানকে চুপি চুপি জানায় যে সেদিন তারা যখন মরিয়মকে মারছিল তখন নৌফ তাদের দেখে ফেলেছিল। যদিও রানিয়া তাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল, কিন্তু লিয়ানের সন্দেহ হয় যে হয়তো নৌফি ওই ভয়েস মেসেজ গুলো ফাঁস করে দিয়েছে। প্রতিশোধ নিতে লিয়ান নৌফের ছোট বোনকে ধরে তার ইনহেলার কেড়ে নেয়। নৌফ তাদের আটকানোর চেষ্টা করে, লিয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই ঘটনায় নৌফের মনে লিয়ানদের প্রতি প্রচন্ড ঘৃণা জন্মায়। সে ঠিক করে যে এখন থেকে সে মরিয়মকে সাহায্য করবে, যাতে লিয়ান আর তার বন্ধুদের উচিত শিক্ষা দেওয়া যায়। নৌফ মরিয়মের বাড়ি গিয়ে তার সাথে হাত মেলায়। মরিয়ম তাকে বুঝিয়ে বলে যে শুধু ওই 3 মেয়ে নয়, প্রিন্সিপালকেও শাস্তি দিতে হবে, সেও সমান দোষী। তারা ঠিক করে যে শুরুটা করবে রোকাইয়াকে দিয়ে, কারণ সে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল। পরদিন স্কুলে গিয়ে মরিয়ম দেখে যে দিনা এখন লিয়ানদের গ্রুপের সাথে মেলামেশা করছে। ওই গ্রুপটা দিনাকে দিয়ে আরেকটা মেয়ের সাথে বেশি খাবার খাওয়ার পাল্লা দিচ্ছিল। সবাই মিলে দিনাকে নিয়ে আড়ালে হাসাহাসি করছিল, কিন্তু বোকা দিনা সেটা বুঝতেই পারছিল না। মরিয়ম তাকে সাবধান করতে গেলে দিনা উল্টো তাকে ইগনোর করে বলে যে সে খুব মজা পাচ্ছে আর সে তার নতুন বন্ধুদের সাথেই থাকতে চায়। এই কথা বলে সে তার নতুন বন্ধুদের কাছে চলে যায়। স্কুলে একটা চ্যারিটি ইভেন্ট হতে যাচ্ছিল, যেখানে বাইরের স্কুলের ছেলেদেরও আসার অনুমতি ছিল। সব মেয়েরা সাজগোজের জন্য ওয়াশরুমে ভিড় জমায়। যখন সবাই মেকআপ নিয়ে ব্যস্ত, মরিয়ম তখন তার পরবর্তী চালের প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে ইয়াজানের মেসেজ আসে যে সেও ইভেন্টে আসছে, কিন্তু মরিয়ম তার প্রতিশোধের নেশায় এতই মগ্ন ছিল যে ইয়াজানের সাথে ঠিক করে কথা বলার সময়ও তার ছিল না। অন্যদিকে লিয়ান আর রানিয়া খুব এক্সাইটেড ছিল, কারণ তাদের বয়ফ্রেন্ডও ইভেন্টে আসছিল। লিয়ান তার বয়ফ্রেন্ডকে নিজের একটা ছবি পাঠালে রানিয়া তাকে সতর্ক করে বলে যে ছেলেটা কিন্তু এই ছবি অন্য কাউকে পাঠিয়ে দিতে পারে। এটা শুনে লিয়ান রানিয়াকে নিয়ে ঠাট্টা শুরু করে। তখন রানিয়া আত্মবিশ্বাসের সাথে তাকে জানায় যে সে নিজেও একটা ছেলের সাথে কথা বলছে, কিন্তু সেই ছেলের কোনো ছবি তার কাছে নেই। ঠিক সেই সময় দিনা সেখানে আসে। লিয়ানরা তাকে খুব ভালো সাজার নাটক দেখায়, কিন্তু আড়ালে তার ক্ষতি করতে ছাড়ছিল না। তারা মিথ্যে করে দিনাকে বলে যে তার প্যান্টে নাকি একটা দাগ লেগেছে। রানিয়া সেই দাগ পরিষ্কার করার নাম করে দিনার প্যান্টে নেল পলিশ লাগিয়ে দেয়, আর লিয়ান সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। মুহূর্তে সব মেয়েরা দিনাকে নিয়ে হাসাহাসি শুরু করে। দিনা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। এই অবস্থায় সে মরিয়মের কাছে গিয়ে নিজের কাজের জন্য ক্ষমা চায়। দিনা বুঝতে পারে যে মরিয়মই তার আসল বন্ধু ছিল। মরিয়ম তাকে ক্ষমা করে দেয় আর তারা আবার বন্ধু হয়ে যায়। এরপর মরিয়ম তার সব পরিকল্পনার কথা দিনাকে বলে দেয়। এটা শুনে নৌফ খুব রেগে যায়, কারণ সে চায়নি তাদের এই গোপন প্ল্যানে অন্য কেউ জড়াক। রাগের মাথায় নৌফ তাদের সাহায্য করতে অস্বীকার করে সেখান থেকে চলে যায়। তবে ফেস্টিভ্যাল শুরু হওয়ার পর নৌফ নিজের মন বদলায় আর আবার তাদের সাথে যোগ দেয়। তখন একটা আসল সত্য ফাঁস হয়। রোকায়া যে ছেলের সাথে প্রেমে মজেছে সেটা আসলে ছিল নৌফের বানানো একটা ফেক আইডি। এরই মাঝে ইয়াজান মরিয়মের সাথে দেখা করতে আসে, কিন্তু মরিয়ম তার প্রতিশোধের নেশা ইয়াজানকে একদমই গুরুত্ব দেয় না। এতে ইয়াজান বেশ অপমানিত বোধ করে আর সেখান থেকে চলে যায়। এদিকে লিয়ানা রানিয়া তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে পার্কের এক কোণায় আড্ডা দিচ্ছিল। রোকায়া সিঙ্গেল ছিল বলে লিয়ানরা তাকে ফরমায়েশ কাটাচ্ছিল আর খাবার আনতে পাঠায়। রোকায়া সিঙ্গেল ছিল বলে লিয়ানরা তাকে ফরমায়েশ কাটাচ্ছিল আর তাকে খাবার আনতে বলে। রোকায়া যখন খাবার নিয়ে ফিরে তখন মরিয়মের প্ল্যান অনুযায়ী দিনা হঠাৎ তার সামনে চলে আসে আর ধাক্কা লেগে সব খাবার রোকায়ের কাপড়ে পড়ে তার পোশাক নষ্ট হয়ে যায়। দিনের কাজে ছিল রোকায়াকে আটকে রাখা, যাতে সে তার বন্ধুদের কাছে ফিরতে না পারে। এই ফাঁকে নৌফ গিয়ে মিস আমিরাকে খবর দেয় যে তাদের ক্লাসের 2 ছাত্রী লিয়ান ও রানিয়ার নিখোঁজ। রোকায়া যখন ফিরে আসে তারা দেখে যে তার বন্ধুরা কেউ সেখানে নেই। লিয়ানরা তাদের বয়ফ্রেন্ডের সাথে অন্য কোথাও চলে গেছে। রোকায়া বারবার ফোন করলেও তারা কেউ ফোন ধরছিল না। অসহায় রোকায়া যখন ক্যাফেটেরিয়ানে ঢুকে তখন সবাই তাকে দেখে হাসাহাসি করছিল। অপমানে রোকায়া ওখান থেকে চলে যায়। ওদিকে দিনা লুকিয়ে লিয়ান আর রানিয়ার কিছু আপত্তিকর ছবি তুলে নেয়, যেখানে তারা দুজনই তাদের 2 বয়ফ্রেন্ডের সাথে গল্প মেতে ছিল। এরপর মরিয়ম সেই ফেক আইডি থেকে রোকায়াকে মেসেজ করে আর একটা অচেনা মেয়ের ছবি পাঠিয়ে বলে ওটাই তার ছবি। রোকায়া যখনই সেই ছবি বা ফাইলটি ওপেন করে নৌফ সাথে সাথে রোকায়ের অ্যাকাউন্ট হ্যাক করে নেয়। মরিয়ম বয়ফ্রেন্ড সেজে রোকায়ের কাছে তার ছবি চায়। রোকায়া তাকে বিশ্বাস করে ওয়াশরুমে গিয়ে নিজের ছবি তোলে আর তাকে তা পাঠিয়ে দেয়। এরপর মরিয়ম আর তার বন্ধুরা মিলে রোকায়ের হিজাব ছাড়া সেই ছবিগুলো তার নিজের ফেসবুক আইডি থেকে আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যেই কমেন্টের বন্যা বয়ে যায়
আর রোকায়া চরম আতঙ্কে পড়ে যায়। খবর পেয়ে রোকায়ার মা স্কুলে ছুটে আসে আর প্রিন্সিপালের সাথে কথা বলে রোকায়াকে স্কুল থেকে চিরতরে বের করে নিয়ে যায়। পরদিন স্কুলে মিস আমিরের কাছ থেকে সবাই জানতে পারে যে রোকায়ার কোনোদিন এই স্কুলে আসবে না। রোকায়া চলে যাওয়ার পর লিয়ান আর রামিয়া ভীষণ ভেঙে পড়ে। তাই কিছুতেই বুঝতে পারছিল না যে রোকায়া সে গোপন বয়ফ্রেন্ড কেন তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে তার সেই ছেলেকে মেসেজ পাঠিয়ে হুমকি দিতে থাকে যে তার এর বদলা নেবেই। ওদিকে স্ক্রিনের উপাসে বসে মরিয়ম একা একাই লিয়ানদের সব মেসেজের উত্তর দিচ্ছিল। কিন্তু এসব দেখে দিনার মন একটু খুঁতখুত করতে শুরু করে। সে মরিয়মকে বলে, ওরা না হয় আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, কিন্তু আমরা তো মেয়েটার জীবনটাই তছনছ করে দিয়েছি। নৌফের মনেও কোথাও যেন একটু খটকা লাগছিল, কিন্তু সে নিজেকে বোঝায় যে রামিয়া আর লিয়ান মিলে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তাই তাদের বন্ধু রোকায়ার সাথে যা হয়েছে তা ঠিকই হয়েছে। এরই মধ্যে নৌফ খেয়াল করে রানিয়ার বয়ফ্রেন্ডের কাছ থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। কিছু না ভেবেই নৌফ সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এই খবর রানিয়ার কানে পৌঁছাতেই সে নৌফের উপর চড়া হয় আর তাকে তার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকতে বলে। কিন্তু নৌফ তাকে সাফ জানিয়ে দেয় যে সে কারো কথা শুনবে না। রাগের মাথায় রানিয়া নোয়ার ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে। সেদিন ফুটবল টিমের রেজাল্ট দেওয়ার কথা ছিল। লিয়ান আর রানিয়া নিশ্চিত ছিল যে ওরাই সুযোগ পাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিচার ঘোষণা করে যে ফুটবল টিমে নৌফ আর মরিয়ম সিলেক্ট হয়েছে আর লিয়ানকে তার উগ্র মেজাজ আর খারাপ ব্যবহারের জন্য টিম থেকে বাদ দেওয়া হয়েছে। অপমানে লিয়ান অগ্নিশর্মা হয়ে যায় আর মরিয়মের উপর নজর রাখতে শুরু করে। সুযোগ বুঝে সে মরিয়মের ব্যাগ থেকে তার ডায়েরিটা চুরি করে নেয়। লিয়ান ভেবেছিল যে ডায়েরিতে হয়তো মরিয়মের কোনো গোপন ষড়যন্ত্রের কথা লেখা আছে, কিন্তু সেখানে সেরকম কিছুই ছিল না। সেটা ছিল মরিয়মের ব্যক্তিগত ডায়েরি, যেখানে সে লিখেছিল যে তার মানসিক অবস্থা কতটা খারাপ আর সে কতটা ভেঙে পড়ছে। লিয়ান সে ডায়েরির পাতাগুলো ছিঁড়ে পুরো স্কুলে ছড়িয়ে দেয়। আবার স্কুলে সব মেয়েরা মরিয়মকে নিয়ে হাসাহাসি শুরু করে। এই অপমানে মরিয়ম একদম কুঁকড়ে যায় আর ওয়াশরুমে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সেখানেও মেয়েরা তাকে টিটকারি দিতে ছাড়ে না। নৌফার দিনা মরিয়মকে বোঝাতে গেলে সে কষ্টে কেঁদে ফেলে আর তাদেরকে বলে যে আমি আর কারোর উপর প্রতিশোধ নিতে চাই না, আমি এই স্কুল ছেড়ে অন্য কোথাও চলে যাব। দিনা নৌফ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মরিয়ম কারো কোনো কথাই শুনে না। সে নিজেকে ঘরের কোনায় বন্দি করে ফেলে আর সবার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পর একা থাকতে থাকতে মরিয়মের জেদ আবার ফিরে আসে। সে ঠিক করে যে লিয়ান আর রানিয়াকে সে ছাড়বে না। অন্যদিকে নৌফ আর দিনা মরিয়মকে স্কুল ছাড়তে দিতে চায় না। মরিয়ম যখন তার মাকে স্কুল বদলানোর কথা বলতে যাবে, ঠিক তখনই নৌফের একটা মেসেজ আসে। মরিয়ম তাদের সাথে দেখা করতে গেলে নৌফ আর দিনা তাকে একটা মোক্ষম খবর দেয়। তারা জানায় যে লিয়ান আর রানিয়া যখন স্কুল ট্রিপে যাবে তখন তারা লুকিয়ে তাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার প্ল্যান করেছে। এটাই তাদের ধরার সেরা সুযোগ। এরপর নৌফ লিয়ানকে তার বয়ফ্রেন্ডের সাথে তোলা সেই ছবিটা পাঠিয়ে দেয়, যেটা দিনা ওই ইভেন্টের সময় লুকিয়ে তুলেছিল। ছবিটা দেখে লিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে নৌফ লিয়ানের ফোনটা হ্যাক করার জন্য শেষ চালটি চালায়। লিয়ানের অ্যাকাউন্ট হ্যাক করার পর পরের দিন সকালে সবাই স্কুল ট্রিপে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। লিয়ান যখন তৈরি হচ্ছিল তখন তার ভাই হাজিম তার সাথে কথা বলতে আসে। হাজিমের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে সে অত্যন্ত কড়া মেজাজের মানুষ। সে সবসময় লিয়ানের উপর নজর রাখে আর বিয়ের আগে কোনো ছেলের সাথে সম্পর্ক করা তাদের পরিবারে কঠোরভাবে নিষিদ্ধ আছে। অন্যদিকে রানিয়ার বাবা খুব রাগী মানুষ। সে রানিয়াকে ট্রিপে যেতে বাধা দিচ্ছিল, কিন্তু রানিয়ার মা তাকে সমর্থন করায় রানিয়ার বাবা শেষ পর্যন্ত আর কিছু বলতে পারে না। লিয়ান যখন গাড়িতে উঠে তার ভাই হাজিম তাকে স্কুল ট্রিপে নামিয়ে দিতে যাচ্ছিল। যাওয়ার পথে লিয়ানের নজর পড়ে গাড়িতে রাখা হাজিমের বন্দুকটার উপর। লিয়ান ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করে যে ভাইয়া, গাড়িতে বন্দুক কেন রেখেছো? হাজিম গম্ভীরভাবে উত্তর দেয় যে কখন কাজে লেগে যায় ঠিক নেই, তাই এটা আমি সবসময় আমার সাথেই রাখি। ওদিকে মরিয়ম তখন আড়ালে বসে লিয়ানের ফেসবুক অ্যাকাউন্টে কড়া নজর রাখছিল। সবাই ট্রিপের জন্য একটা সুন্দর রিসোর্টে পৌঁছায়। সেখানে নিয়ম ছিল প্রতি রুমে 3 জন করে মেয়ে থাকবে। নৌফ চেক করে দেখে যে তাকে লিয়ান আর রানিয়ার রুমেই জায়গা দেওয়া হয়েছে। আসলে মরিয়মই লিয়ানদের উপর নজর রাখার জন্য নৌফের নামটা ওদের সাথে দিয়ে দিয়েছিল। এটি দেখে নৌফ খুব বিরক্ত হয়, কারণ মরিয়ম তাকে না জানিয়ে এই কাজটা করেছে। মরিয়ম তাকে বোঝায় যে তোমাকে ওদের সাথেই থাকতে হবে, যাতে ওদের প্রতিটি পদক্ষেপের খবর আমি পাই। রিসোর্টের সবাই খুব আনন্দ করছিল। লিয়ান যখন একটু একা সময় কাটাতে যাচ্ছিল তখন নৌফের সাথে তার দেখা হয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত ট্রিপের খাতিরে তারা ঝামেলা না করার সিদ্ধান্ত নেয়। কেউ পুলে সাঁতার কাটছিল, কেউ ভলিবল খেলছিল আর কেউ ঘুরে বেড়াচ্ছিল। এভাবে সবাই অনেক আনন্দ করছিল। নৌফ যখন পুলের ধারে ছিল হঠাৎ এক বৃদ্ধ লোক সেখানে এসে তাকে খুব বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে। লিয়ান দূর থেকে এটা দেখে ফেলে আর তখনই ছুটে এসে নৌফকে বাঁচায়। লিয়ান ওই লোকটাকে নৌফের থেকে দূরে সরিয়ে দেয় আর মিস আমিরাকে ডেকে সবটা জানায়। লিয়ানের এই রূপ দেখে নৌফের মনে হতে থাকে যে লিয়ান আসলে ততটাও খারাপ নয় যতটা তারা ভেবেছিল।
রুমে ফেরার পর রানিয়া যখন বরাবরের মতো নৌফকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, লিয়ান অবাক করে দিয়ে তাকে থামিয়ে দেয় আর নৌফের পক্ষ নেয়। লিয়ানের এই ব্যবহার নৌফের মন গলে যায়। লিয়ানের এই ব্যবহারে নৌফের মন গলে যায়। তার মনে হতে থাকে যে লিয়ানের সাথে এমন প্রতিশোধ নেওয়াটা হয়তো ঠিক হবে না। নৌফ মরিয়মকে গিয়ে বলে যে আমি আর এই নোংরা খেলায় অংশ হতে চাই না। এটা শুনে মরিয়ম যেন আকাশ থেকে পড়ে। সে রেগে গিয়ে বলে ওরা নিশ্চয়ই তোর মগজ ধোলাই করেছে। নৌফ পাল্টা উত্তর দেয় যে আমি বাচ্চা নই, যে ওরা আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। ওরা তোমার সাথে যা করেছে তা অবশ্যই অন্যায় ছিল, কিন্তু আমরা এখন ওদের সাথে যা করতে যাচ্ছি সেটাও কোনোভাবেই ঠিক নয়। চাইলে আমরা অন্যভাবে ওটার সমাধান করতে পারি। মরিয়ম বিদ্রুপের হাসি এসে নৌফকে তাদের গ্রুপ থেকে বের করে দেয় আর সাফ জানিয়ে দেয় যে সে একাই প্রতিশোধ নেবে। এদিকে লিয়ান আর রানিয়া তখন ক্লাবে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তারা তৈরি হয়ে নৌফকেও তাদের সাথে যাওয়ার অফার করে। নৌফও তাদের রাজি হয়ে যায়, তবে রানিয়া প্রথমে নৌফকে সাথে নিতে চায়নি। তখন লিয়ান তাকে বুঝিয়ে বলে যে পুলের ধারে নৌফের সাথে যে ঘটনা ঘটেছে তেমন কিছু যেন আর না ঘটে, তাই সে তাকে সাথে রাখতে চায়। এরপর রাত বাড়লে মিস আমিরা সবার ঘর চেক করতে আসে, কিন্তু লিয়ানরা খুব চালাকি করে বিছানায় বালিশ সাজিয়ে তার উপর মাস্ক পরিয়ে এমন ভাবে রাখে যেন মনে হয় যে সবাই ঘুমিয়ে আছে। মিস আমিরা চলে যাওয়ার পরে ওরা তিনজন চুপি চুপি ক্লাবে পৌঁছে যায়। ওরা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক ছিল তাই শুরুতে ক্লাবে ঢুকতে তাদের দেয়া হয় না, কিন্তু লিয়ানের বয়ফ্রেন্ডের প্রভাবে শেষমেশ তারা এন্ট্রি পেয়ে যায়। সেখানে লিয়ান আর রানিয়া ছেলেদের সাথে নাচানাচিতে মেতে ওঠে। ওদিকে রিসোর্টে বসে মরিয়ম তার শেষ চালটি চালার কথা ভাবে। দিনা তাকে বারবার বলছিল যে একবার নৌফের সাথে কথা বলে নিতে, কিন্তু মরিয়মের মাথায় তখন প্রতিশোধ ছাড়া আর কিছুই কাজ করছিল না। তার ধারণা ছিল যে আজ রাতের মতো সুযোগ সে আর কোনোদিনও পাবে না। তাই নৌফকে কিছু না জানিয়েই সে মিস আমিরাকে খবর দিয়ে দেয় যে কিছু মেয়ে রিসোর্ট থেকে গায়েব হয়ে গেছে। মরিয়ম জানতো না যে নৌফ ওই মেয়েদের সাথে আছে। এদিকে দিনা লক্ষ্য করে যে নৌফ তার রুমে নেই। সে বুঝে যায় যে নৌফ নিশ্চয়ই লিয়ানদের সাথে ক্লাবে গেছে। ক্লাবের ভেতরে রানিয়ার বয়ফ্রেন্ড নৌফের কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু নৌফ উল্টো তাকে প্রশ্ন করে যে তুমি নিজের গার্লফ্রেন্ডকে ধোকা দিচ্ছ কেন। রানিয়া দূর থেকে তাদের কথা বলতে দেখে ভুল বোঝে আর নৌফের উপর চিৎকার শুরু করে। এমনকি তার বয়ফ্রেন্ডও সাথে সাথে পাল্টে খেয়ে যায় আর সে রামিয়াকে মিথ্যে বলে যে নৌফি নাকি তাকে যেচে তার কাছে এসেছে। নির্দোষ হওয়া সত্ত্বেও রামিয়ার অপমান সহ্য করতে না পেরে নৌফ কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। রিসোর্টে বসে মরিয়ম আর দিনা নৌফকে বারবার ফোন করার চেষ্টা করছিল। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। দিনা বলে যে মিস আমিরাকে জানানোর আগে তোমার অন্তত নৌফের সাথে একবার কথা বলা উচিত ছিল, কিন্তু মরিয়ম তার সিদ্ধান্তে অটল থাকে। দিনার ভয় ছিল যে নৌফ ধরা পড়লে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, কিন্তু মরিয়মের তাতে কোনো আফসোসই ছিল না। ওদিকে মিস আমিরার জিম টিচার খুঁজতে খুঁজতে ক্লাবে পৌঁছে যায়। বাউন্সারকে হুমকি ধমকি দিয়ে তারা ভেতরে ঢুকে পড়ে। ওয়াশরুমে থাকা অবস্থায় নৌফ দিনার মেসেজ দেখে ফেলে আর বুঝতে পারে যে টিচাররা ক্লাবে চলে এসেছে। সে দ্রুত বাইরে এসে লিয়ানকে সতর্ক করে, কিন্তু মিস আমিরা ততক্ষণে রানিয়াকে ধরে ফেলেছে। টিচার রানিয়াকে অন্যদের কথা জিজ্ঞেস করলে সে বন্ধুদের বাঁচাতে মিথ্যে বলে যে সে একাই এখানে এসেছে। এই সুযোগে লিয়ান আর নৌফ ওখান থেকে পালিয়ে দ্রুত রিসোর্টে ফিরে যায়। পরবর্তীতে টিচাররা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনে বুদ্ধি খাটিয়ে বলে যে তারা আসলে রানিয়াকে খুঁজতেই বাইরে গিয়েছিল। পরদিন স্কুলে দেখা যায় রানিয়ার মুখে চোটের দাগ। আসলে ক্লাবে যাওয়ার কথা জানতে পেরে তার বাবা তাকে প্রচন্ড মারধর করেছে, অথচ স্কুল থেকে তাকে স্রেফ একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। রানিয়ার এই অবস্থা দেখে নৌফ আর দিনার মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু মরিয়মের মনে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। উল্টো সে খুশি ছিল যে তার চাল কাজে লেগেছে। এরপর সে তার চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিতে শুরু করে। ট্রিপের পর থেকেই মরিয়ম নৌফ আর দিনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, তাই ওরা কেউ জানতো না যে মরিয়মের পরের প্ল্যানটা ঠিক কি ছিল। রানিয়ার ক্ষত ঢাকতে লিয়ান তার মুখে মেকআপ লাগিয়ে দেয়। রানিয়া বলে আমি টিচারদের কাছে তোমার নাম নেইনি, কারণ আমি জানি যে হাজিম যদি জানতে পারে তুমি ক্লাবে গিয়ে পার্টি করেছো তবে সে তোমাকে জ্যান্ত রাখবে না। লিয়ান তাকে জানায় যে সে স্কুল পালিয়ে তার বয়ফ্রেন্ড লেদের সাথে দেখা করতে যাবে। রানিয়া তাকে সাবধান করে বলে যে ইদানিং তাদের সাথে যা ঘটছে তাতে লিয়ানের এখন আরো সতর্ক হওয়া উচিত। রানিয়া সন্দেহ করে যে কেউ একজন হয়তো ইচ্ছাকৃত ভাবে তাদের পেছনে লেগেছে। ওদিকে ওয়াশরুমে বসে মরিয়ম তাদের সব কথা আড়ি পেতে শুনছিল। লাঞ্চের সময় নৌফ রানিয়ার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ রানিয়া টিচারদের কাছে তার নাম বলেনি। রানিয়া নৌফের কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝতে পেরেছে যে ক্লাবে আসলে নৌফের কোনো দোষ ছিল না, দোষ ছিল তার নিজের বয়ফ্রেন্ডেরই। এদিকে মরিয়ম বাড়িতে বসে লিয়ানের বয়ফ্রেন্ড লেদের যাবতীয় তথ্য জোগাড় করছিল। সে ঠিক করেছে যে এইসব তথ্য লিয়ানের বাড়িতে পাঠিয়ে দেবে যাতে সে বড় কোনো বিপদে পড়ে। ওদিকে লিয়ান যখন লেদের সাথে ফোনে কথা বলছিল তার ছোট ভাই সেখানে চলে আসে। লিয়ান দ্রুত ফোন কেটে দিল, তার ভাইয়ের সন্দেহ মেটে না। সে লিয়ানের ফোন চেক করে, কিন্তু লিয়ান চালাকি করে লেদের নম্বরটা রানিয়া নামে সেভ করে রেখেছিল বলে এই যাত্রায় বেঁচে যায়। লিয়ান তার বাবার কাছে অভিযোগ করে যে বাড়িতে তার কোনো প্রাইভেসি নেই, কিন্তু তার বাবা তাকে সব জানিয়ে দেয়
যে তার দুই ভাই তাকে খুব ভালোবাসে আর ভাই হিসেবে হাজিমের দায়িত্ব ওর উপর নজর রাখা। পরদিন সকালে লিয়ান স্কুল ফাঁকি দিয়ে লেইথের সাথে চলে যায়। ওই দিন স্কুলে প্রিন্সিপালের এক্সিলেন্ট ওয়ার্কের জন্য একটা অ্যাওয়ার্ড সেমিনার ছিল। মিস আমিরা দেখে যে লিয়ান স্কুলে নেই। তার সন্দেহ হয় যে লিয়ান আবার স্কুল থেকে পালিয়েছে। তাই সে প্রিন্সিপালকে এটা জানাতে গেলে প্রিন্সিপাল বরাবরের মতো তাকে পাত্তা না দিয়ে বলে যে আজকের খুশির দিনে আমি কোনো ঝামেলা চাচ্ছি না, তাই আজকে অন্তত আমার সাথে এসব কোনো কথা বলো না। অন্যদিকে লেইথ লিয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়। লিয়ান বাড়িতে ঢোকার আগেই লেইথকে পরিষ্কার জানিয়ে দেয় যে তারা সেখানে শুধু সময় কাটাতে এসেছে, এর বাইরে অন্য কিছু সে করবে না। লেইথ তাকে আশ্বস্ত করে বলে যে লিয়ান যা চাইবে তাই হবে। স্কুলে যখন প্রিন্সিপাল অ্যাওয়ার্ড নিয়ে ব্যস্ত তখন সুযোগ বুঝে মিস আমিরা প্রিন্সিপালের অফিসে ঢুকে পড়ে। আর সে লিয়ানের বাড়িতে ফোন করে জানায় যে লিয়ান স্কুলে আসেনি। শুধু তাই নয়, সে লিয়ানের পরিবারকে এটাও বলে দেয় যে লিয়ান এর আগেও বহুবার স্কুল থেকে পালিয়েছে। লিয়ান স্কুলে নেই শুনে তার বাবার দুই ভাই হন্তদন্ত স্কুলে ছুটে আসে। এদিকে রানিয়া নিজের ফোনের পুরনো ফটোগুলো চেক করতে গিয়ে হঠাৎ একটি ছবি দেখে থমকে যায়। ছবিতে দেখা যায় ক্যাফেটেরিয়ানে শিয়ার লিয়ান যখন তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, দিনা আড়াল থেকে তাদের ছবি তুলছিল। রানিয়া বুঝতে পারে যে দিনা সেই ছবিগুলো তুলেছিল আর তারাই রোকায়ের হিজাব ছাড়া ছবি পোস্ট করে তাকে স্কুল থেকে বের করিয়েছে। রানিয়া সোজা দিনা নৌফের কাছে গিয়ে কৈফিয়ত চায়। দিনা নৌফ তাদের ভুলের জন্য ক্ষমা চায় ঠিকই, কিন্তু তারা বলে যে এখন পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। মরিয়ম লিয়ানের বড় কোনো ক্ষতি করার প্ল্যান করছে, আমাদের ওকে যেভাবে হোক থামাতে হবে। লিয়ানের বিপদের কথা শুনে রানিয়া সব রাগ ভুলে তাকে বাঁচাতে মরিয়মের দিকে দৌড়ায়। পথে সে লিয়ানের বাড়ির লোকজনকে স্কুলে ঢুকতে দেখে আরো বেশি ঘাবড়ে যায়। অফিসে মিস আমিরা লিয়ানের ভাই হাজিমকে সব সত্যি বলে দেয়। সে প্রিন্সিপালের নামে অভিযোগ করে যে প্রিন্সিপাল নিজের স্বার্থে লিয়ানের সব অন্যায় এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল। হাজিম যখন লিয়ানের বয়ফ্রেন্ড লেথের কথা জানতে পারে তখন রাগে তার শরীর কাঁপতে থাকে। ওদিকে মরিয়ম ঠিক সেই মুহূর্তে লিয়ানের বর্তমান লোকেশন হাজিমের ফোনে সেন্ড করতে যাচ্ছিল। রানিয়া দিনা নৌফ মরিয়মের হাতে পায়ে ধরে অনুরোধ করে যেন সে লোকেশনটা তাকে না পাঠায়। রানিয়া মরিয়মের কাছে হাত জোর করে মাফ চায় আর কথা দেয় যে তারা আর কোনোদিন কাউকে বিরক্ত করবে না। কিন্তু মরিয়মের মন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে কারো কোনো কথাই না শুনে লোকেশনটা হাজিমকে পাঠিয়ে দেয়। মেসেজ পাওয়া মাত্রই হাজিম বন্দুক নিয়ে লিয়ানের লোকেশনের দিকে রওনা দেয়। এদিকে লিয়ান আর লেইথ সুইমিং পুলে একসাথে আনন্দ করে একান্তে মুভি দেখছিল। লেইথ তাকে বলছিল যে সে লিয়ানকে কতটা ভালোবাসে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ার শব্দ হয়। হাজিমের গলা শুনে লিয়ান ভয়ে নীল হয়ে যায়। সে জানে যে হাজিমের হাত থেকে আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। বাইরে হাজিম দেখতে পায় লিয়ানের কাপড় শুকাতে দেওয়া হয়েছে, যা দেখে সে ভুল বুঝে যে লিয়ান লেইথের সাথে রাত কাটিয়েছে। হাজিম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে কি করবে বুঝতে পারছিল না। এই দৃশ্য দেখে সে যেন পাগল হয়ে যাচ্ছিল। স্কুলে লিয়ানের বাবা প্রিন্সিপালের সব অ্যাওয়ার্ড মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে আর সে তাকে হুমকি দিয়ে বলে যে আমি পুরো স্কুল বরবাদ করে দেব। তার যে প্রতিপত্তি আছে তাতে স্কুল ধ্বংস করার জন্য কোনো ব্যাপারই ছিল না। প্রিন্সিপাল যখন নিজের সব অর্জন হারিয়ে বিধ্বস্ত হয়ে বসে আছে, মরিয়ম তার সামনে গিয়ে গর্বের সাথে হাসে। তার এক চালে যেমন লিয়ান শেষ হচ্ছে, তেমনি প্রিন্সিপালকে সে উচিত শিক্ষা দিতে পেরেছে। অন্যদিকে হাজিম দরজা ভেঙে ভেতরে ঢুকে লেইথকে মারধর করতে শুরু করে। লিয়ান কান্নাকাটি করে তার ভাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাজিম কারো কোনো কথাই শুনছিল না। সে হুট করে তার বন্দুকটা বের করে লিয়ানের কপালে ঠেকায়। লিয়ান নিজের জীবনের ভিক্ষা চাইলো। হাজিমের চোখ তখন রক্তবর্ণ হয়ে যায়। লিয়ানও জানতো যে তার ভাই হাজিমের কিরকম স্বভাব। সে যখন একটা সিদ্ধান্ত নিয়ে নেয় সে সেটা করেই ফেলে, আর এজন্য লিয়ান নিজের মৃত্যুটা মেনে নিয়েছে। আর সে তার চোখ বন্ধ করে শান্ত হয়ে তার ভাইয়ের বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকে। গল্পের শেষে এক অদ্ভুত সত্য বেরিয়ে আসে। প্রিন্সিপাল যখন নিজের অফিসে বসে কাঁদছিল, তার টেবিলে একটা ছবি দেখা যায়। সেই ছবিটা ছিল লেইথের, অর্থাৎ লিয়ানের বয়ফ্রেন্ড লেইথ আসলে খোদ প্রিন্সিপালেরই ছেলে। মরিয়ম তার প্রতিশোধ নিতে গিয়ে অবলীলায় প্রিন্সিপালের পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রানিয়া হাহাকার করে কাঁদছে, কিন্তু মরিয়ম তার পাশ দিয়ে আনন্দ নিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার মুখে কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই। দিনের পর দিন তাদের অত্যাচার বলির কারণে সে নিজেকে এতটা শক্ত করে নিয়েছিল যে তাদের কান্নার তার হৃদয় পর্যন্ত আর পৌঁছাচ্ছিল না। সে তাদের হাহাকারগুলো একদমই পাত্তা দিচ্ছিল না। সে জানতো না, বা হয়তো জানতে চাইনি যে তার এই জেদ শেষ পর্যন্ত কার কার রক্ত ঝরাবে। আর এভাবেই এক প্রতিহিংসার করুণ পরিণতির মাধ্যমে সিরিজটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।